চা খাবি? না, চা খাবো না। তোমাকে একটা কথা বলতে এলাম। কি কথা বল? নীলু আমার এত প্রিয় বন্ধু, ওকে নিয়ে বাড়িতে এলাম, অথচ মায়া আমাদের কোনো খোঁজখবরই রাখে না। মেয়েটা দিন দিন কেমন যেন বিষণ্ণ হয়ে যাচ্ছে। বড়ই কথা, তুমি যে কত বড় একটা ভুল করলে মা। কি রে মায়া, তোর কি শরীর খারাপ? আমরা বাড়িতে এলাম, অথচ তুই আমাদের সামনেই আসিস না। আমার ভালো লাগে না। ভাই ভাইয়ের বন্ধু, তাদের সামনে আসতে ভালো লাগবে না কেন? আমার কিছুই ভালো লাগে না। দেখ মায়া, তোর মন খারাপের কারণটা আমি বুঝি, কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে। এই নিয়ে আমি কোনো অভিযোগ করিনি ভাইজান। কিন্তু সবসময় এরকম বিমর্ষ মনমরা হয়ে থাকলে পরে না আবার বড় কোনো অসুখে ধরে যায়। আমাকে নিয়ে ভেবো না, আমি ঠিক আছি। মায়া, তুই আমার বোন, তোর মন খারাপ দেখলে আমার খুব কষ্ট হয়। সত্যি কি আমি তোমার বোন? তাহলে এটা মেনে নিয়েছিলে কিভাবে? মার মুখের উপর কথা বলার ক্ষমতা আমার ছিল না। আমি যদি তোমার আপন বোন হতাম, তাহলে তোমার জবাবটা এমন হতো না। রাজু বলল। আমি জানি। বলো আমাকে কি করতে হবে? তোমার সব কথাই তো শুনি, এটাও শুনবো। তোর কথা শুনে মনে হচ্ছে আমি বড় কোনো অন্যায় করে ফেলেছি। আরে কোনো মাকে চাই তার মেয়ের জীবন নষ্ট করতে? আমি কি সত্যি তোমার মেয়ে? কি বলছিস তুই? তুমি ভেবে দেখো আমি তোমাকে কি বললাম। ভাবার কিছু নেই, শুধু পেটে ধরলেই মা হয় না। যারা কোলে পিঠে করে স্নেহ মমতা দিয়ে বড় করেন তারাও মা। সমস্যাটা এখানেই না, গর্ভে ধরলে মারা ভাবে একরকম করে, আর গর্ভে না ধরলে ভাবে অন্যরকম করে। কথাটা ঠিক না। আমি তোর জন্য যা করেছি তাতে তুই ভালো থাকবি, খুব ভালো থাকবি। আমি কেমন থাকবো সেটা আমি খুব ভালো করেই জানি। কিরে, তোর মন খারাপ মনে হচ্ছে? না, ওই ছোট বোনের সাথে কথা বলে এলাম তো। ছোট বোনের সঙ্গে কথা বলে মন খারাপ হয়ে গেল?
আরে বোনের চেয়ে আপন পৃথিবীতে কিছু হয় নাকি? সুনীল গঙ্গোপাধ্যায় কি বলেছেন জানিস? উনি বলেছেন ওনার জীবনের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে উনি কখনো কন্যা সন্তানের পিতা হতে পারেননি। আর তোর জীবনের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে তোর কোনো ছোট বোন নেই। বড় বোনও নেই, ছোট বোনও নেই। তাতে কি, আমার তো আছে। তাতে লাভ কি? বোনের কাছে গিয়ে মন খারাপ করে আসলি। চল বাজার থেকে ঘুরে আসি, ঘুরে টুরে মনটা ভালো করে আসি। আমার ভালো লাগছে না, তুই যা। ততক্ষণ আমি রবীন্দ্রনাথ নিয়ে একটু থাকি। ঠিক আছে তুই থাক, আমি বরং ঘুরে আসি। যা। বুয়া, কি ব্যাপারে এক মগ চা নিয়ে কোথায় যাচ্ছ? ওই ভাইজান বাইরে গেল আর যাওনের সময় কইয়া গেল তার বন্ধুর ও জন্য। আচ্ছা আচ্ছা, বুঝেছি। দাও আমার কাছে, দাও, আমি নিয়ে যাচ্ছি। আপনি ভাই জেলের বন্ধুর জন্য চা নিয়ে যাবেন? কেন, তাতে তোমার কোনো অসুবিধা আছে? না না, আমার কি এর অসুবিধা? আমার আর সুবিধা, আমার কষ্ট করে যাইতে হইল না। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলাম কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়, কোন আলস্যে রইনু বসে কিসের ভাবনায়। দেখে বুঝেছিলাম তোমার নাম মায়া। ঠিক টাইমলি তুমি চা নিয়ে এসেছো, এই কবিতার মতো। তৃষ্ণা কাতর পান্থ আমি, চায়ের তৃষ্ণায় আমি কাতর হয়েছিলাম। দাও 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 দাও। থ্যাংক ইউ। এই, তুমি এত গম্ভীর কেন? আমি এরকমই। তোমাদের বাড়িতে কুয়া আছে? কি? কুয়া কুয়া কুয়া? না, আজকাল কোনো বাড়িতে তো কুয়া থাকে না। থাকলে ভালো হতো। তাহলে আমি চলে যাওয়ার পর তুমি কুয়ার ধারে বসে থাকতে, আমার কথা ভাবতে। আমি আপনার কথা কেন ভাববো? না, এই কবিতার মতো আর কি। তৃষ্ণা কাতর পান্থ আমি, তুমি আমাকে চা দিয়ে আমার তৃষ্ণা মিটিয়েছো। আমি চলে যাওয়ার পর তোমার অবস্থা হবে ঠিক এইরকম। কুয়ার ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাপে নিমের পাতা, আমি বসেই থাকি। আমি আপনার জন্য কোনোদিনও বসে থাকবো না, আমার কোনো ঠেকা পড়েনি। বেশি স্মার্টগিরি করতে গিয়ে কি ঝামেলা করে ফেললাম নাকি? আমি খুব খুশি হয়েছি বা, খুব খুশি হয়েছি। কেন? বুয়া বলল তুই নীলের জন্য চা নিয়ে গেছিস। ছেলেটা আমাদের বাড়িতে এসেছে, ওকে দেখাশোনার দায়িত্ব তো আমাদের, তাই না? এই নীলুকে কেমন দেখলি রে? ফাজিল টাইপের। মানে? কেমন জানো, কি সমস্ত কথা বলে কিচ্ছু বুঝি না। তবে কবিতা খুব সুন্দর করে আবৃত্তি করে। মারে, দোষে গুণে মিলিয়ে মানুষ হয়, শুধু দোষগুলো দেখলে হয় না, গুণগুলোও দেখতে হয়। তোমার কথার অর্থ আমি বুঝতে পেরেছি মা। তুমি যেটা বলতে চাচ্ছ, ভাইজানের বন্ধুর সঙ্গে তার কোনো মিল নেই। আমার থেকে 22 বছরের বড়। আজব, আমি তোমাকে গলা কাকারি দিলাম, তুমি ফিরে আমার দিকে তাকালে অথচ উঠে দাঁড়ালে না কেন? যা বলতে এসেছেন সেটা বলে চলেছে। আচ্ছা, তুমি এত কাঠখোট্টা কেন? এত সুন্দর একটা মেয়ে আর তুমি এরকম কেন?
আমি আমার মতো, তাতে আপনার অসুবিধা কি? আছে, অবশ্যই অসুবিধা আছে। কারণ হচ্ছে আমি তোমাদের এখানে বেড়াতে এসেছি, আর তোমার দায়িত্ব হচ্ছে আমার সঙ্গে সবসময় হাসি মুখে কথা বলা, মানে সিনেমাতে যেরকম হয়। মানুষের জীবনটা সিনেমা না। রাইট, মানুষের জীবনটা সিনেমা না। সিনেমা হচ্ছে এরকম রাতের বেলায় বেঞ্চের উপর বসে থাকা একটা মেয়ের জীবন। আপনি যা বলতে এসেছেন সেটা বলে চলে যান। ওয়েল, দেখো, তুমি আমাকে যেরকম মানুষ ভাবছো আমি সেরকম না। আই মিন, আমার স্বভাব হচ্ছে হালকা চলে কথা বলা, মানুষের সঙ্গে অনেক আনন্দ করা, মানুষকে অনেক তাড়াতাড়ি কাছে নেওয়া, আপন করে নেওয়া। এই যে আমি তোমার সঙ্গে এখন যেভাবে কথা বলছি, এখন এতে যদি তুমি হার্ট হও তাহলে আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ওকে? কিরে, আচ্ছা তোর বোনের সমস্যাটা কি বলতো? এই বয়সের একটা মেয়ে, ওর এত সমস্যা কেন? মানে সবসময় গম্ভীর হয়ে থাকে, কিরকম রুক্ষভাবে কথা বলে, কারণটা কি? এর পেছনে একটা ঘটনা আছে। কি ঘটনা? ও কোনো ছেলেকে পছন্দ করে, তোরা করিস না এরকম কিছু? ঠিক তার উল্টো। মানে তোরা একটা ছেলেকে পছন্দ করে রেখেছিস, ও রাজি না, এরকম কিছু? তার চেয়েও বেশি। আরে বেটা, তুই একটু ঝেড়ে কাস না, ক্লিয়ার করে বল। মায়া আমার আপন বোন না। হোয়াট? কি বলি তুই? হ্যাঁ, আমার মামাতো বোন। মায়ের জন্মের সময় ওর মা মারা যায়, মানে আমার মামি। আর ওর বাবা মারা যায় ওর যখন ঠিক 6 মাস বয়স। তারপর থেকে মাই ওকে কোলে পিঠে করে মানুষ করেছে। মায়া এসব জানে? হ্যাঁ, জানবে না কেন, জানে। কিন্তু এসব নিয়ে ওর কোনো দুঃখ কষ্ট ছিল না। তাহলে সমস্যা কি? বাবা মারা যাওয়ার পর মা একটা মস্ত বড় ভুল করে ফেললো। ভাবলো যে মায়াকে বিয়ে দিতে পারলেই তার দায়িত্ব শেষ। মায়ার বিয়ে হয়ে গেছে? চা হবে? অবশ্য এখন আর কেউ কাপে চা খায় না, মগে চা খায়। এক মুখ চা হবে? কাল না আপনি আমাকে বলেছেন যে আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না? ও, চা চাইলে কি ডিস্টার্ব করা হয়? আচ্ছা ঠিক আছে, তাহলে চা দরকার নেই। আচ্ছা, আনছি। মা শোনো, চা আনার দরকার নেই। রাগ করবারও দরকার নেই, বললাম তো আনছি। সত্যি বলছি, দরকার নেই। আমি আসলে তোমার সঙ্গে ভাব করার জন্য চা আনতে বলেছিলাম। ভাব করার জন্য? আমার সম্পর্কে আপনি জানেন? জানবো না কেন? তোমার প্রিয় রং হচ্ছে নীল, তুমি বেলি ফুল পছন্দ করো, বৃষ্টি তোমার অনেক ভালো লাগে, তুমি খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাও, আর এখানকার একটা কলেজ থেকে তুমি বিএ পাশ করেছো। না, বিয়ে পর্যন্ত পড়েছি, পরীক্ষা দেইনি। ভাব করার জন্য বিএ পাশ করতে হয় না। আপনি চাইলেই যে আমি আপনার সঙ্গে ভাব করবো, এটা কেন মনে হচ্ছে আপনার? তোমার মুখ দেখে। তোমার মুখ শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মতো, মুখখানি যেন তার মতো। মুখখানি তবু কার মতো? আপনি খুব সুন্দর করে কবিতা আবৃত্তি করেন, শুনলে মনটা অন্যরকম হয়ে যায়। পাথরও বোঝে মানুষের ভাষা, মানুষের ভাষা বোঝে না মানুষ। তুমি আমার সঙ্গে ভাব করছো না কেন তাহলে? আমার বিয়ে হয়ে গেছে। যা বাবা, ভাবের সঙ্গে বিয়ের কি সম্পর্ক? আমি কি তোমাকে বিয়ে করতে চেয়েছি নাকি? আমি তো জানি তোমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তোমার হাজবেন্ড দেখতে কেমন? অনেক হ্যান্ডসাম? আচ্ছা ওকে ফাইন, তোমার বরের কথা বাদ, তোমার কথা শোনো। রবীন্দ্রনাথের গানের মতো
যে কোমল বিষণ্ণতা তোমাকে ঘিরে রাখে, তুমি ওইটুকুই সুন্দর। মায়াকে তার সাথে বিয়ে দেওয়া ঠিক হয়নি। অন্তত বয়সের ব্যবধানটা তো মাথায় রাখা উচিত ছিল। আমার ভুল হয়েছে জানি। আমি বাচ্চুকে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব এসে ওকে ইতালিতে নিয়ে যেতে। স্বামীর ঘরে গেলে সব ঠিক হয়ে যাবে। হলেই ভালো। আপনার কবিতা শুনলে জীবনের সমস্ত দুঃখ বেদনা ভুলে যেতে ইচ্ছে করে। তাও তো ভাব করলে না। কে বলেছে করিনি? সত্যি? সত্যি। আমার মনটা আজকে খুব খারাপ। আপনি কি আমার মনটা আজকে একটু ভালো করে দেবেন? সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। আমার ফিরে যেতে ইচ্ছে করে। আমার খুব ফিরে যেতে ইচ্ছে করে আমার আগের জীবনে, কিন্তু পারি না, কিছুতেই পারি না। কতদিন গিয়েছি তোমার কাছে একটি কথা বলবো বলে, কথার উপর কথা গেথে কত হাজার কথা বলে এলাম, কিন্তু সেই একটি কথাই বলা হলো না। আমার কখনোই কোনো কথা বলা হয়নি কাউকে, যেন স্বপ্নের মধ্যেই বিয়ে হয়ে গেল। বাসর রাতে লোকটি আমার হাত ধরতে চাইল। আমি ভয়ে দুঃখে দরজা খুলে একদম, যেন মনে হচ্ছিল এক অচেনা দৈত্য আমাকে গিলতে আসছে। আমি আর কখনো যাইনি তার কাছে। সে দুঃখে পাড়ি জমানো ইতালিতে। আর আমার জীবন ভরে গেল দুঃখ ও বিষাদে। কেন কেন আমার মা আমার সঙ্গে এমনটা করতে গেল? আর আমার ভাইটা, ও আমাকে রক্ষা করতে পারল না কেন? কেন? তুমি বৃষ্টিতে ভিজে ভিজে গান গাইবে, আর আমি বৃষ্টিতে ভিজে ভিজে তোমার গান শুনবো। তখন জয় গোস্বামী আমাদের দিকে কবিতা লিখবেন, যারা
চা চা চা? হ্যাঁ, চা। বসো না, বসো। তোমাকে রবীন্দ্রনাথের দুয়ারধারে কবিতার গল্পটা বলি। আমি জানি সেদিন আপনার মুখ থেকে ওই কবিতাটি শোনার পরে ওটার গল্পটি আমি বুঝতে পেরেছি। বলো তো। দুপুর বেলায় একটা মেয়ে নিম গাছের তলায় কুয়ার ধারে বসেছিল। একজন পথিক এসে মেয়েটির কাছে জল চেয়েছিল। জল খাবার পর মেয়েটির নাম জিজ্ঞেস করেছিল। তাতে মেয়েটি ভীষণ লজ্জা পেয়েছিল। অসাধারণ, অসাধারণ। তুমি তুমি আমার বিশ্বাস হচ্ছে না। মানে তুমি একবার কবিতাটা শুনে সেটা মনে রেখেছো? মানে কবিতার ভেতরের মানে মনে রেখেছো? কারো কারো কণ্ঠে শোনা সব কিছু মনে থাকে। কেন থাকে কে জানে। এই যা ভাব হয়ে গেল। এখানে তো থাকা যাবে না। পরে তো ভাব থেকে ভালোবাসা হয়ে যাবে। শুধু সুনীলের কবিতা মনে হবে। ভ্রু পল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে। আর না হলে তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। এখানে থাকা যাবে না, আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। আপনার এত রোমান্টিক হওয়া ঠিক হয়নি। কি ব্যাপার বাবা, তুমি এই সময় বাসায়? অফিসে যাওনি? শরীর খারাপ? শরীর ফার্স্ট ক্লাস, সব কিছু ঠিক আছে। কিন্তু আপনার কি খবর নীলু সাহেব? বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে এলেন, তারপর থেকে তো আপনার সঙ্গে দেখাই হয় না। কিন্তু তোমার প্রবলেমটা কি বলো? আমার কি খবর? না, তুমি এখনো অফিসে যাওনি, বাসায় বসে বসে তুমি পত্রিকা পড়ছো। কই, শুধু পত্রিকা পড়ছি না, চাও খাচ্ছি, পান করছি। সেই জন্য তো জিজ্ঞেস করছি প্রবলেমটা কোথায়। শোনো বাপ, এই মেরেছে, এখন তুমি ভাষণ দেবে মনে হচ্ছে। একটু ভাষণ শোনা দরকার। আচ্ছা ঠিক আছে, দাও, তোমার ভাষণ অনেকদিন শুনি না। আমি বিজনেস করতে করতে টায়ার্ড হয়ে গেছি। দুটি পুত্র, একটি বিদেশে, আরেকটি এই দেশে চষে বেড়াচ্ছে। স্ত্রী নেই, একাকী জীবন। আর চড়ে বেড়ানো ছেলেটির বিজনেসের ধারও ধারে না। আছে কবিতা। আচ্ছা, এই মুহূর্তে আমার কি করা উচিত? তুমি বিজনেসটা ছেড়ে দাও বাবা, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে। এখন পায়ের উপর পা তুলে শুধু চা খাও আর খবর কাগজ পড়ো। তুই ঠিক না হলে তাই করব। আমার এখানে ঠিক হওয়ার কি আছে? বিয়ে করে বউ আন একটা ঘরে। মেয়েটি সারা ঘরময় ফুরফুর করে ঘুরে বেড়াবে প্রজাপতির মতো। বুয়াকে ধমকাবে, তোকে ধমকাবে, দরকার হলে আমাকেও। তখন এই বাড়িটা সুইট হোম হবে। আচ্ছা দেখি একটা বউ জোগাড় করতে পারি কিনা। হ্যাঁ নীলু, হঠাৎ করে আবার বাড়িতে আসতে হলো। এবার বোধহয় মায়ের সমস্যাটা মিটে যাবে। সমস্যা মিটবে মানে? তোরা কি ওকে ইতালিতে পাঠিয়ে দিচ্ছিস নাকি? ও কি যেতে রাজি হয়েছে না জোর করে পাঠাচ্ছিস? বাচ্চু কাগজপত্র পাঠিয়েছে। মায়া তো খুবই কান্নাকাটি করছিল। আমি আর মা বোঝাতে বোঝাতে একটা পর্যায়ে নিয়ে এসেছি। তার মানে তোদের মুখের দিকে তাকিয়ে ও যেতে রাজি হয়েছে না? একটা মেয়ের জীবন নিয়ে তোরা এরকম করতে পারলি? মা তো ঠিকই বলেছিল, ও যদি তোর আপন বোন হতো তাহলে তুই মেনে নিতি না। কি করব বল, মা যেভাবে। হ্যাঁ বাদ দে বাদ দে, এসব শুনতে আমার ভালো লাগছে না। মায়া যাবে কবে? পরশু ঢাকায় যাব, তারপর ভিসা টিকিট সব মিলে তো 10-12 দিন লেগে যাবে। ও নীলু, একটা কথা বলি, তুই তো জানিস ঢাকায় আমার তেমন কোনো আত্মীয় স্বজন নেই। শোন, আমার সঙ্গে এসব প্যান প্যানানির দরকার নেই। ঢাকায় এসে সোজা আমাদের বাড়িতে উঠবি।
অন্য কোথাও গেলে কিন্তু খবর আছে। আমি জানতাম তুই ঠিক এটাই বলবি। ওকে দোস্ত, ছাড়ছি। বাই। প্রজাপতির মতো মেয়েটি, তুমি কে মা? ও আমার বোন, ওর নাম মায়া। বলিস কিরে গাধা, তোর বোন এত সুন্দর? কোথায় তুই আর কোথায় তোর বোন? মা, নামের মতোই তোমার মুখটা মায়া ভরা। খুব ভালো লাগলো তোমাকে দেখে। তোমার মতো যদি একটা মেয়ে থাকতো আমার। তুমি নিশ্চয়ই আমাকে বাঁচাল ভাবছো? ছি ছি, এসব কথা কেন বলছেন? আসলে তোমাকে হঠাৎ করে দেখে এত মুগ্ধ হয়ে গেছি। রাজু, তুই আর নীলু তো একই প্রকার গাধা, কিন্তু গাধা হয়েও কাজটা তোরা ভালো করেছিস। হ্যাঁ, নীলু আমাকে সবই বলেছে। খুব ভালো করেছে তোমরা আমাদের বাসায় এসে। মাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি ওদিকটা দেখছি। বাচ্চা বাচ্চা, বুঝলি, নীলু একদম খালুর স্বভাবটাই পেয়েছে। বাপ ছেলে দুজনেই মজা করতে ওস্তাদ। এরকম মানুষটাই হৃদয়বান হয়, তাই না ভাইয়া? জীবনটা ঠিকই সুনীলের কবিতার মতো হয়ে গেল। বলেছিলাম না, ভ্রু পল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে। দেখা তো হয়ে গেল। তুমি কেমন আছো মায়া? ভালো, ভালো থাকার চেষ্টা করছি। দেখো, এরকম মন খারাপ করে কথা বলবে না। যতদিন পর্যন্ত এই বাড়িতে আছো গভীর আনন্দে থাকবে। প্রজাপতির মতো ঘুরে বেড়াবে সারা বাড়িময়, হাসবে, খেলবে, গান গাইবে, নাচবে। তারপর একদিন চলে যাবে ইটালি। বাস, কাহিনী শেষ। কোনো কোনো কাহিনী কখনো শেষ হয় না। তার মানে তোমার সঙ্গে যে আমার ভাব হয়েছিল সেটা রয়ে যাবে? ছিল না, আছে, রয়ে যাচ্ছে। একটা কথা বলি, কি? এই যে এত সুন্দর বিকেল, এত সুন্দর মুহূর্ত, এই যে আমরা পাশাপাশি বসে আছি, কথা বলছি, আমার কেন যেন মনে হচ্ছে এটা খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কেন এরকম মনে হচ্ছে? আর কি মনে হয় আপনার? আর মনে হচ্ছে একদিন তুমি চলে যাবে বহু দূরে, আর তখন আমার বাবাকে তোমার কেমন লাগলো? ওনাকে দেখলে বোঝা যায় যে উনি আপনার বাবা। রাইট। তুই যে সত্যি সত্যি একটা গরু, তার প্রমাণ হলো মায়া। মানে? ওদের বাড়িতে গিয়েছিলি, মাকে তুই আগে দেখিসনি? হ্যাঁ, দেখেছি। এত সুন্দর একটা মেয়ে হাতের কাছে পেয়েও
তাকে তুই পটাতে পারলি না? বাবা, একটা বিবাহিত মেয়েকে আমি কেন পটাবো? ও তাই তো, তুই পৌঁছবার আগে ওর বিয়ে হয়ে গেছে। অবশ্য তুই আগে পৌঁছলেও কোনো কাজ হতো না, কারণ তোর মতো একটা গরুকে ওই মেয়ে চান্স দেবে কেন? তবে এমন একটা সুন্দর মেয়েকে এমন একটা জায়গায় বিয়ে দিল, আমার মনটাই খারাপ হয়ে গেছে। বাবা, ধরো মায়ের বিয়ে হয়নি, আমাদের বাড়িতে এসে উঠল, প্রজাপতির মতো ফুরফুর করে উড়ে বেড়াচ্ছে, ওর সঙ্গে আমার ভাব ভালোবাসা হয়ে গেল, তখন তুমি কি করতে? কি করতাম? লাল, নীল, সবুজ, হলুদ কাগজের মালা দেখেছিস? মস্ত বড় একটা মালা কিনে তোর মতো কোরবানির গরুর গলায় পরিয়ে দিতাম। যা, এখন ভাগ এখান থেকে, যা ভাগ। যাচ্ছি তো, ধমকাও কেন? সারাদিন বসে বসে টুক 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 মোবাইল নিয়ে খেলা আর কবিতা পড়া, কাজের কাজ তো কিছু করো না। আপনি আমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছেন? তাতে কি? তোমাদের বাড়িতে আমি যখন ছিলাম তখন তুমি আমাকে চা বানিয়ে খাওয়াওনি? এগুলো মেয়েদের কাজ, এগুলো ছেলেদের করতে হয় না। এখন আর ছেলে মেয়ে বলে কিছু নেই, সব সমান। তাছাড়া তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি কারণ হচ্ছে যদি তোমার মনটা ভালো হয়। আপনি কাছাকাছি থাকলে মনটা ভালো হতে চায়, ভালো হয়ে যায়, জানি না কেন। তুমি তো এখন আমার কাছেই আছো। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। কি? তার আগে বলো, ওই গরুটা কোথায়? মানে রাজু। ট্রাভেল এজেন্সিতে গেছে। যাক, জাহান্নামে যাক। শোনো না, তোমাদের বাড়িতে আমি যখন ছিলাম তখন তোমাকে নিয়ে আমি সুন্দর একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? আমাকে নিয়ে? কি? দেখি কি, নিঝুম বৃষ্টিতে তুমি ভিজতে ভিজতে গাইছো, আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদুরো দিনে। একসময় আমিও তোমার সঙ্গে ভিজতে শুরু করলাম। এটা তো শ্রাবণ মাস, যখন তখন বৃষ্টি হবে। তুমি কি এরকম কোনো একদিন বৃষ্টিতে ভিজে আমাকে গান শোনাবে? আমার জীবন যাবে আজীবন তোমার জীবন জানতে, গুন্দার কবিতা। সুন্দর না? কেন আপনি আমাকে এত কষ্টের মধ্যে ফেলতে চান? এমনিতেই আমার এত কষ্ট, আপনি তো সবই জানেন। আই এম সরি, আই এম সরি।
বাবা একটা ডিসিশন দাও তো। না, দিতে পারবো না। কেন? আমি ডিসিশন দিলে তুই তা মানিস না। এত করে বললাম অফিসে গিয়ে বস। ওটা আর এটা এক না। এই ডিসিশনটা জরুরি। আচ্ছা বল, শুনি। মায়াকে যদি আমি ইটালি যেতে না দিই, ওকে যদি এবারের বউ করে রাখি, তাহলে তুমি মানবে? তোর মতো গরু কি সেটা পারবে? চেষ্টা করে দেখতে পারি। চেষ্টা কর, আমি সঙ্গে আছি। বাবা, ইউ আর গ্রেট। ইয়েস আই অ্যাম। মানে? মানে মায়া এখন থেকে এই বাড়িতেই থাকবে। কিভাবে? কিভাবে বুঝিস না? বুঝেছি, কিন্তু এটা কি করে সম্ভব? মায়ের তো বিয়ে হয়ে গেছে। ওই লোকটাকে মায়া ডিভোর্স করবে। তুই মায়ের সঙ্গে কথা বলেছিস? না, এখনো বলিনি, তবে সকালে বলবো। তুই শুধু আন্টিকে জানিয়ে রাখ। আজ আমি ইচ্ছে করে জেনে তোমার হাত ধরেছি। কেন? কেন আপনি আমার হাত ধরেছেন? আমার ইচ্ছে। জানেন, এই পরিচিত পৃথিবীটাকে আমার আর ভালো লাগে না। তুমি চাও তোমার মন চায় দূরে কোথাও হারিয়ে যেতে, যেখানে থাকবে শুধুই সুন্দর, কোনো অসুন্দর থাকবে না, থাকবে না কোনো অসুন্দর সম্পর্ক। আমরা কাল চলে যাচ্ছি। কেন চলে যাবে তুমি? কেন আমাকে ফেলে চলে যাবে তুমি? পৃথিবীতে এমন অনেক মুহূর্ত আছে যা কাউকে কোনোদিন বলা যায় না, নিজেকেও না। আবার এই পৃথিবীতে এমন কোনো ঘটনা নেই যা আগে কখনো ঘটেনি। আমাকে একটা সত্যি কথা বলবে? কি? এখান থেকে চলে গেলে তোমার কষ্ট হবে না? খারাপ লাগবে না? লাগবে, খুব লাগবে। আমি জানি গভীর রাতে আমার ঘুম ভেঙে যাবে, জানালা দিয়ে নীল স্বচ্ছ আকাশের দিকে তাকালেও আমার আপনার কথাই মনে পড়বে। সকালে সূর্য ওঠা থেকে প্রতিটি মুহূর্তে আমার কেবলই আপনার কথাই মনে পড়বে। বাগানের গাছপালায় যখন হা হা করবে উদাসী হাওয়া, জ্যোৎস্না রাতে ভেসে যাবে চরাচর, বহু দূরে যখন ঝুমঝুম করে বৃষ্টি হবে, তখনও কেবলই আমার কথাই তোমার মনে পড়বে। আমি জানি। আমি ভাববো আমার মতো তোমার বুকেও ঝমঝম করে বৃষ্টি ঝরছে, চোখের কান্না আর বৃষ্টির জল মিশে এক হয়ে গেছে। আমি বাবাকে বলেছি, রাজুকে বলেছি, রাজু তোমার মাকে বলেছে। তুমি ইতালি যাচ্ছ না, তুমি আমার বাড়িতে থাকবে, আমার কাছে থাকবে। আপনি সব কি বলছেন? ঠিকই বলেছি। না না না, না, হয় না, কিছুতেই হয় না। কেন হয় না? কেন হয় না? তুমি যাকে ভালোবাসো না, যাকে পছন্দ করো না, যার জন্য তোমার মনটা নেই, তাহলে কেন তার কাছে যাবে? কেন? আমার কাছে থাকবে, আমার এই বাহুর মধ্যে থাকবে। তুমি বলো থাকবে? দায়
ভয় হয় না? হয় ভালোবাসা থাকলে সব হয়, সব। তুমি আমার বাবার স্বপ্নের প্রজাপতি হয়ে ফুরফুর করে ঘুরে বেড়াবে, তুমি আমার হাত ধরে থাকবে, বলো থাকবে, বলো।